দরজা খোলা, ভেতরে চলে আসুন। নাওয়াজের কথা শুনে নীলিমা বেগম রমের মতো ভেতরে চলে এলো। নাওয়াজের পাশে বসে বললেন, কি করছিস বাবা? নাওয়াজ চোখ তুলে তাকায়, নিজের মাকে দেখে ঠোঁটে হাসি ফুটিয়ে ওঠে। এই তো কিছু না মা, শুয়েছিলাম। তুমি খাবার খেয়েছো? খেয়েছি। আসলে তোর সাথে কিছু কথা ছিল আমার। কি বলবে আম্মু? আর কতকাল এভাবে থাকবি বাবা? আমি একা কোথায়, তোমরা সবাই তো আছো আমার সঙ্গে। আমি তো আছি, কিন্তু ওই যে একজন কাছের যে তোকে আগলে রাখবে, সে তোর সুখ দুঃখের সাথী হবে। বুঝলাম। খানিকটা গা ছাড়া ভাবে উত্তর দিল নাওয়াজ। এতগুলো কথা শুনে কোনো ভাবান্তর লক্ষ্য করলে না নীলিমা বেগম। কি বুঝলি? নাওয়াজ ঠোঁটে সুষ্ঠু হাসি হেসে বলল, বুঝলাম যে তোমার বুড়ো বয়সে খেলার সাথী হিসেবে নাতি নাতির প্রয়োজন, তাই তো? নাওয়াজের কথা শুনে হাসি ফুটে উঠল নীলিমা বেগমের। তবে কি তুই বিয়ের জন্য প্রস্তুত? এই কথাটা আমি কখন বললাম? তাহলে দেখো মা, আমি বুঝতে পারছি যে তোমরা আমার জন্য টেনশন করো, বাট ট্রাস্ট মি, আমি ঠিক আছি। আর শোনো, আমাকে কিছুদিন সময় দাও, আমি নিজেই তোমাদেরকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেবো। শিওর? 100% শিওর আম্মু। বলেই নাওয়াজ মায়ের কোলে মাথা রাখলো, মায়ের কাছে আবদার করলো, মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। নীলিমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ আগের কথা, নাওয়াজ তার মায়ের রুমে গিয়েছিল চুল মাসাজ করতে, কিন্তু দরজার সামনে গিয়ে শুনতে পায়, দেখুন আম্মা, আমায় কতবার ফোন দিয়েছে, ফোন দিয়ে একটাই কথা, নামাজের বিয়ে। দেখুন ছেলে আমার একমাত্র, দেখুন ছেলে আমার মাত্র দেশে ফিরেছে, কিছুদিন যাক, তারপর না হয় এইসব কথা তুলবো। কিন্তু না, আম্মা বারবার একই কথা বলে যাচ্ছে। এবার কিন্তু আমার ছেলের বিষয় আমি প্রচুর সিরিয়াস। নীলিমা, মাথা ঠান্ডা করো। মা যখন এত করে বলছেন, তবে কথা বলেই দেখো। বিয়ের প্রসঙ্গ তুললেই তো আর বিয়ে হয়ে গেল না। আচ্ছা, তুমি শুধু তাকে বিয়ের বিষয়ে জিজ্ঞেস করবে, এর বেশি কিছু না। তুমি কি চাও না তোমার ছেলে সংসার করুক? আমি চাই, তবে তাড়াহুড়া করে না। আমি বললাম তো, শুধু বিয়ের প্রসঙ্গ তুলবে, এর বেশি কিছুই না। কথাগুলো শুনে আর রুমে যাওয়া হয়নি নাওয়াজের। এইভাবে কারোর কথা শোনা ঠিক নয়, তবে কি আর করার, না চেয়েও কথাগুলো শুনতে হলো নওয়াজের। তাই মায়ের মন রক্ষা করতেই এতগুলো কথা বলল। রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। একে তো বিয়ে বাড়ি, বড়রা বসে নানান রকমের কথা বলছে, ছোটরা বসে নিজেদের মতো কথা বলছে। আচ্ছা, আমরা কি মাহাত ভাইয়ের গেট ধরবো না? আমরা কি জুতা চুরির টাকা পাবো না? নাজিফের কথায় ঋতু, সায়ান, আফরা, সাফা ও সানা কপালে ভাঁজ ধরল। আসলেই তো, তারা গেট ধরবে কিভাবে, আর জুতাই বা চুরি করবে কিভাবে? জুতা না হলে চুরি করলো, কিন্তু গেট কিভাবে ধরবে? আরে আমরাই কনে পক্ষ, আমরাই জামাই পক্ষ, সব হয়ে যাবে। আর আমাদের মাহাত ভাইয়ার মন রুই মাছের মতো, একদম আমাদের পকেট গরম করে দিবে, তোমরা দেখে নিও, তাই না মাহাত ভাইয়া? সায়ানের কথা শুনে একে একে সকলে মাহাদের মুখের দিকে তাকালো। মাহাত কোনো টাকা দেবে না, যত সব ওয়েস্টার্ন মানি। মাহাতকে কিছু বলতে না দিয়েই নওয়াজ বলল, নাজ ভাইয়া, বিয়ে তো তুমি করছো না, আর টাকাও তুমি দেবে না, তাহলে কেন এমন করছো? আমি চাই না আমার ভাইয়ের টাকাগুলো তোরা নষ্ট কর, আর আমার হয়েছে, আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি। নওয়াজ ভাইয়া, তুমি খুব কিপটে। আফরার কথা শুনে সবাই নওয়াজের দিকে তাকালো। নওয়াজ কোনো কিছু না বলে নিজের রুমে চলে গেল। নওয়াজ যেতেই সবাই হেসে দিল। খুব কষ্ট করে এতক্ষণ হাসি আটকে রেখেছিল সবাই। নওয়াজের সামনে হাসলে নির্ঘাত বকা খেতে হতো। তাও আফরার কপাল ভালো যে কখনো কঠিন কথা শুনতে হয়নি। বিয়ের দিনে বিয়ের বাড়ির এক আমেজ তৈরি হয়েছে। ঘটা করে বিয়ে হবে। সাবিয়া ও মাহা দুজনেই বলেছে তারা একদম সিম্পলভাবে বিয়ে করবে, যদিও আগে কাবিন করে রাখা হয়েছিল। শুধু তাদের পরিবার ও কিছু পরিচিত মানুষ থাকবে। সাবিহার নানা বাড়ির মানুষও এসে পড়েছে।
শুধু বাকি আছে সাফা ও সায়ানের নানুর বাড়ির মানুষ। যেহেতু আজ মেহেদি, তাই তারা সকলে হলুদের সময় আসবে। মেহেদি পরানো শুরু হল। মূলত বাচ্চারা একটু মেহেদি পরবে আর মজা করবে। ডার্ক সবুজ রঙের শাড়ি পরে সবাই বসে আছে সাবিহা। বাকিরা যে যার মতো ড্রেস করে রেডি হয়ে নিয়েছে। মেহেদি পরার জন্য ডাকা হয়েছে নীরকে। নীর, আমার নাতিনের হাতে সুন্দর কইরা মেহেন্দি পরাই দিবি। আচ্ছা দাদি। নীর, তোমার দাদির হাতে একটু মেহেন্দি পরাইয়া দিও, সাথে আমার নাম লিখে দিবা। নীরকে উদ্দেশ্য করে বললেন মোখলেসুর রহমান। সবাই তার কথা শুনে হেসে উঠল। আপনি কেমন কথা কইতেছেন নাতি নাতনির সামনে? বলেই সালেহা বেগম লজ্জামাখা চোখে মোখলেসুর রহমানের দিকে তাকালেন। দেখেছো নানা ভাই, আজও কি সুন্দর নানু লজ্জা পায়। আরে তোমার নানুর লজ্জা মাখা মুখ দেখেই তো আমি প্রেমে পড়েছিলাম। বলেই হাসতে লাগলেন মোখলেসুর রহমান। আপনি এবার চুপ করেন। বলেই সালেহা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। তার যাওয়া দেখে সবাই একসাথে জোরে হেসে উঠল। মেহেদি পরানো শেষ হলো। সন্ধ্যা থেকে মেহেদি পড়তে পড়তে রাত হয়ে গেল। তাই রাতের বেলা নীরকে যেতে দেয়নি সাবিহা। রাতে খাওয়া শেষ হলে নীর বিদায় নিয়ে বাড়ি থেকে বের হতে গেলে বাধা দেয় সালেহা বেগম। নীর, তুই একা যাইতে পারবি? তোর দাদা তোর আগায় দিব নি? সালেহা বেগমের প্রশ্নে চুপ হয়ে গেল নীর। এটা ঠিক যে নীরের ভয় লাগছে, আর এত রাতে ভয় করাটা স্বাভাবিক। তবুও সে চায় না যে তার জন্য কারো সমস্যা হোক। তাই নিজেকে সামনে নিয়ে বললেন, না দাদিমণি, আমি যেতে পারবো। তুমি শুধু আমাকে একটু টর্চ দাও, বাসা তো 2 কদম সামনেই। তাও একা যাস না, পথে। কি হয়েছে নানু? নাওয়াজের কণ্ঠ শুনে পিছে তাকালো সালেহা বেগম। না, কইতাছিলাম রাইতে মেয়েটা একা যাইব, তাই আর কি তোমার নানারে। তার কথা শেষ হওয়ার আগেই বলে উঠল, আমি এঁকে দেবো নানু? তুমি আগায়া দিলে তো ভালোই হইল, মায়া মানুষ একা যাইব। আচ্ছা, আসুন আমার সাথে। নীরকে উদ্দেশ্য করে বলেই বেরিয়ে গেল নাওয়াজ। নাওয়াজের পিছু পিছু হাঁটতে লাগলো নীর। দুজনেই হেঁটে চলেছে। কারণ ঠোঁট দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আবার নীরের ভয়ও লাগছে। কেমন চারপাশটা অন্ধকার, শুধু ঝিঝি পোকার আওয়াজ আসছে। এবার নাওয়াজ হাঁটা থামিয়ে দিল, পিছনে ঘুরে বলল, আপনি কি ভয় পাচ্ছেন? নীর চমকালো। এই লোক কি মনের খবর জানে নাকি? লোকরে কি মন পড়তে পারে নাকি? তার যে আসলে ভয় লাগছে তা কিভাবে বুঝলো? সে তো মুখে একবারও বলেনি যে তার ভয় লাগছে। শুনুন, ভয় লাগলে মনে মনে দোয়া পড়ুন। আর একটা কাজ করতে পারেন, আমার গায়ে জড়ানো চাদরের এক পাশ ধরে আমার সঙ্গে তাল মিলে হাঁটুন, তাহলে ভয় লাগবে না। নীর মনে মনে দোয়া পড়তে লাগলো। চাদরের এক পাশে আলতো করে ধরে নাওয়াজের সাথে সমান তালে হাঁটতে লাগলো। মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হলো। ভয় একটু একটু করে কমতে শুরু হলো। বেশ কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে নীর বলল, ধন্যবাদ আপনাকে। নাওয়াজ হাঁটা থামিয়ে দিল। নীরের দিকে অবাক নয়নে তাকালো। কয়েকবার চোখের পলক ফেলে বলল, ও, আপনি ধন্যবাদও বলতে পারেন। বাই দ্য ওয়ে, ধন্যবাদটা কিসের জন্য? এই যে সাহায্য করেছিলেন বলে। মিনমিন করে বলল নীর। ওই যে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম সেটার জন্য? না, সেদিন বাসায় পৌঁছে দেওয়ার জন্য এবং ঔষধ কিনে দেওয়ার জন্য। ও আচ্ছা, পায়ের ব্যথা কমেছে? আগে থেকে কমেছে। তো এত রাতে সেদিন কেন বের হয়েছিলেন? আসলে আর কি। নীর হাঁসফাঁস করতে লাগলো। বলতে না চাইলে ইটস ওকে। নীর বলতে শুরু করলো, আসলে আমার বাবা স্ট্রোকের রোগী। সেদিন রাতে বাবার ঔষধ শেষ হয়ে গিয়েছিল। মায়ের হাঁটু ব্যথা, তাই হাঁটতে সমস্যা। হাঁটতে পারে, তবুও সেদিন তার পায়ে খুব বেশি ব্যথা ছিল। আমরা 2 বোন, আমি ও নয়না। আমি বড়, নয়না ছোট, এবং আব্বার ঔষধ রেগুলার খেতে হয়। তাই কোনো উপায় না পেয়ে আমি আব্বার ঔষধ নিতে গিয়েছিলাম। এতটুকু বলেই দম নেয় নীর। কিন্তু ওইভাবে দৌড় কেন দিয়েছিলেন? কিছু বাজে ছেলে আমার পিছু নিয়েছিল, তাই ভয়ে দৌড় দিয়েছিলাম। শুনুন, এইভাবে রাতের বেলা একা বের হবেন না। বিপদ কিন্তু বলে পেয়ে আসে না। একটা মেয়ের রাতের বেলাটা চলা ঠিক না। তাদের কথার মাঝেই নীরের বাসা চলে এলো। আসলে কথা বলতে বলতে কখন যে বাসা চলে এসেছে কেউ টের পেল না। বাসায় আসুন। আজ না, অন্যদিন। নিচে খেয়াল রাখবেন, ওকে? আসলাম।
বলেই নওয়াজ হাঁটা ধরল। পেছন থেকে শুনতে পেল, শুনুন। ফের পেছনে তাকালো নওয়াজ। আবারও আপনাকে ধন্যবাদ। নীরের কথা শুনে মুচকি হাসি দিল নওয়াজ। সেই হাসিতে অপলক দৃষ্টি নিক্ষেপ করলো এক কিশোরী। সেই হাসিতে বুকের ধুকপুকানি বেড়ে গেল কয়েক গুণ। মস্তিষ্ক শূন্য হয়ে গেল। এত স্নিগ্ধ হাসি, কই এত সুন্দর হাসি তো আগে কখনো চোখে পড়েনি। আগে তো কারোর হাসি দেখে বুকের ধুকপুকানি বেড়ে যায়নি, তবে এখন কেন? ভাবনায় ছেদ পড়ল। শুনতে পেল, আসছি। এতটুকু কথা বলেই নওয়াজ সামনে হাঁটা ধরল। নীর বার কয়েক তার যাওয়ার দিকে তাকিয়ে ঘরে প্রবেশ করলো। নীর, এসেছিস? নিজের মেয়েকে দেখে সাজেদা বেগম বললেন, মা এসেছি। বাবা কি করে? নয়না কি ঘুম? ঘুম। তোর আব্বা ওই যে বিছানায়। নীর গুটি গুটি পায়ে বাবার কাছে গিয়ে বসলো। আবার রাতে খেয়েছো? ঔষধ ঠিক মতো নিয়েছো? হ আম্মাজান, আম্মাজান। এতটুকু কথা বলতেই দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো নীরের বাবার। এ কি বাবা, তোমার চোখে পানি কেন? আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হয়, আমি কিছু করতে পারি না আম্মাজান। আমার মনে হয় কি আমি বেশি দিন বাঁচব না। তুমি তোমার মায়ের আর নয়নারে দেখা রাখো। নীর এবার নিজেকে ধরে রাখতে পারলো না, ফুপিয়ে কেঁদে দিল। এসব কি বলছো আব্বা? তোমার কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। আর তুমি আমাদের সব কিছু, তাহলে কেন তোমার জন্য আমাদের কষ্ট করতে হবে? তুমি আমাদের সব কিছু, তুমি না থাকলে আমরা নিঃস্ব। দেখে নিও, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। নীরের আব্বা, আপনি এগুলো কি বলেন? সব আল্লাহর ওপর ভরসা রাখবেন, সব ঠিক হইব। কিছুক্ষণ কথা বলার পর নীরের বাবা শান্ত হলেন। নীর তার পাশে বসে রইল। আম্মা, আবার ঔষধ তো শেষের দিকে, তাই না? নীর, কেমনে কি করুম কিছুই বুঝতেছি না। তোমার কাছে কোনো টাকা আছে? বেশি না, 500 টাকার মতো আছে। মা, এই নাও, এখানে কিছু টাকা আছে। বলেই নীর সাজেদা বেগমের দিকে ছোট্ট টাকার ব্যাগ এগিয়ে দিল। সাজেদা বেগম নীরের মুখের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। মা, এখানে 7,000 টাকার মতো আছে। ওই যে বাচ্চা পড়াচ্ছি না, তার থেকে পেয়েছি কিছু টাকা। কাঁথা সেলাই করে যে ব্যক্তির জন্য মজিদ চাচার দোকানে দিয়েছিলাম, সেখান থেকে পেয়েছি। আর আজকে সাবিহাপু দিয়েছি কিছু টাকা, মেহেদি পরিয়েছি বলে। আর জানো মা, আরও 10টা কাঁথার অর্ডার আসছে। মজিদ চাচা বলেছে এই কাঁথা নাকি শহরে বিক্রি হয় ভালো, তাই বেশি অর্ডার আসছে। সাজেদা বেগম খুশিতে অশ্রু বিসর্জন দিলেন। এতটুকু মেয়ে তার। সে বয়সে মেয়েরা ঘুরবে, নাচবে, মুক্ত পাখির ন্যায় উড়বে। সে সময়ে নীর কি কঠিন পরিশ্রমটাই না করছে। কাঁথা সেলাই কি মুখের কথা কাজ নাকি? আবার বাচ্চা পড়ানো। সাজেদা বেগম মেয়ের মুখের দিকে তাকালেন। কেমন শুকিয়ে যাচ্ছে তার মেয়েটা আজকাল, কেমন পুরো চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে। শ্যামবর্ণ যেন আরও একটু চাপা হয়ে গেছে। ডাগর ডাগর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আর পড়বে বায়না কেন? এত পরিশ্রম করে, কম তো খাটনির কাজ না। তাও মেয়েকে কি সুন্দর হেসে খেলে থাকে। সাজেদা বেগম নীরের কাছে গিয়ে কপালে চুমু খেলেন। নীর মাকে জড়িয়ে ধরে বলল, দেখো মা, তুমি কিন্তু আবার শুরু হয়ে যেও না। শুধু দোয়া করো যেন আমার এভাবেই বেশি বেশি অর্ডার আসে, তাহলেই আল্লাহর রহমতে সব ঠিক হবে। দোয়া তো করি, তবুও চিন্তা হয় রে মা। সব টেনশন আল্লাহর উপর ছেড়ে দাও, তিনি সব ঠিক করে দিবে। সাজেদা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন। নীর কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ সময় পরে ঘুমিয়ে গেল। খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়লো সবাই। আজকে সবাই ব্যস্ত। বড়রা সকালে নাস্তা তৈরি করছে, ছোটরা যে যার মতো নিজেদের কাজ করছে। সাবিহা নিজের রুমে ছিল, তার সাথে ছিল আফরা, সাফা, সানা। হঠাৎ তাদের মাঝে নাজিফা এসে সাবিহার হাত টানতে শুরু করলো। বাকিদের নাস্তা করার জন্য নিচে যেতে বলে সাবিহাকে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে যেয়ে সাবিহাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা দিয়ে দিল। বলল, আমি বাইরে আছি, তাড়াতাড়ি এসো কেমন? নাজিফার কথা শুনে সাবিহা পুরো ছাদ চোখ বুলালো। কয়েক সেকেন্ড পরে মাহাতকে দেখতে পেল। আপনি এখানে? আপনি নাফিজাকে পাঠিয়েছেন? কি করব, আমার বউকে দেখতে ইচ্ছা করছিল। বিয়ে করা বউকে লজ্জায় ভালো করে দেখতে পারছি না, ভালো করে কথা বলতে পারছি না, দূরে দূরে থাকতে হচ্ছে। আর ওই যে
বিচ্ছিগুলো তো তোমাকে ফোন করলেই চেঁচাচ্ছে, ফোনও করতে পারছে না। অবশেষ নাজিফারে বুঝিয়ে পাঠালাম। আচ্ছা বুঝেছি, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তুমি এমন কেন? তোমাকে এত কষ্ট করে উপরে নিয়ে এলাম, তুমি তাড়াতাড়ি করছো। আরে বাবা, কেউ দেখলে কি ভাববে? কিছু ভাববে না, আমার বউকে আমি দেখছি। কার কি? ওহ, তাহলে নিচে যে সবাইকে বলছি আপনি আমাকে ছাদে রেখেছেন। আরে আরে কি করছো? সবার সামনে এভাবে আমার মান সম্মান প্লাস্টিক করিও না। আসছে একটা সাহস দেখাতে, এখন সাহস কোথায় গেল? শোনো, সাহস আছে তবে লজ্জা একটু আর কি। আচ্ছা বাদ দাও, এই নাও, এটা তোমার জন্য। কি এটা? এত প্রশ্ন কেন, খুলে দেখো। প্যাকেট খুলতেই দেখতে পেল একদম লাল রঙের একটি ওড়না, একদম তার হলুদের শাড়ির সাথে ম্যাচ হবে। কিন্তু এটা দিয়ে কি হবে? আর বড় ফুপি তো আগেই নিজের পছন্দ মতো আমাকে হলুদের জন্য শাড়ি দিয়েছে, সাথে ম্যাচিং ওড়না দিয়েছে। শাড়ি আম্মুর পছন্দই দিয়েছে। ওড়না আমার পছন্দের, হলুদের শাড়ির সাথে এই ওড়নাটা একদম ঠিক লাগবে। প্লিজ এটা পরে নিও। কিন্তু প্লিজ কোনো কিন্তু না, এটা পরবে, আর কথা না। আচ্ছা আমি চেষ্টা করব, আমি এখন যাই। বলেই পা বাড়াতে নিলে বাধা দেয় মাহাত, নিজে থেকে ঘুরিয়ে কপালে চুমু খায়। নিজের খেয়াল রাখবেন। আমার বউকে আপনার কাছে আমানত রেখে দিলাম, ঠিক কালকে আমার আমানত আমি নিয়ে যাব। ঠিক আছে, আপনার আমানত আমার কাছে একদম ঠিক থাকবে। এখন যাই আমি। এখন যেতে পারেন, শুধু কালকের অপেক্ষায়। এরপর আর আপনাকে আমার থেকে দূরে থাকতে দিব না। নিজের প্রস্তুত করে নেবেন মিসেস তারানুমা সাবিহা। মাহাতের কথায় লজ্জা পেল সাবিহা, দ্রুত গতিতে ছাদের বাইরে বের হয়। সাবিহা একদম নিজের রুমে চলে আসে। রুমে এসেই দেখে সাফা, সানা, আফরা নিজেদের জায়গায় বসে আছে। কোথায় গিয়েছিলে আফু? এই তো এখানেই। কোনখানে? ছাদে? তবে হাতে কি আপু? বলেই দুষ্টু হাসিতে হাসতে লাগলো সানা। তার দেখা দেখি আফরা, সাফা হাসতে শুরু করলো। মূলত তারা জেনে গিয়েছে যে সাবিহা মাহাদের সাথে দেখা করতে গিয়েছে, তাও তাকে একটু জব্দ করতে লাগলো তারা। আরে আপু, লজ্জা পাচ্ছ কেন? বললেই তো হয় যে জামাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। আফরার কথা শুনে সাবিহা লাল হয়ে গেল। প্যাকেট আলমারিতে রাখতে রাখতেই বলল, তোরা একটু বেশি পুছিস। আর এখনো নাস্তা কেন করতে যাসনি? আরে আপু, রাখো তোমার নাস্তা, দেখি প্যাকেটে কি। বলেই সাফা সাবিহার হাত থেকে প্যাকেট নিয়ে নিল। দেখতে পেল লাল ওড়না। ওহো, তাহলে আমাদের দোলা ভাই তোমাকে এত সুন্দর ওড়না দিল, আর তুমি আমাদের বলতেই চাচ্ছ না। সাবিহা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আচ্ছা শোন না, উনি বলেছে হলুদের শাড়ির সাথে এই ওড়না মাথায় দিতে, কিন্তু বড় ফুপি তো আগেই সব ম্যাচিং করে দিয়েছে। আফরা সাবিহাকে খানিকটা ধাক্কা দিয়ে বলে ওঠে,